হ্যাঁ, প্রথম অপটু হাতের অর্ডার। তাদেরকে আমি বলেইছিলাম যে আমি কিন্তু পারি না পুরোপুরি একদম প্রফেশনালদের মতন, কিন্তু তারপরেও তারা আমাকে বিশ্বাস করে খুব নিয়ারেস্ট মানুষজন অর্ডারটা দিয়েছিল। আর এই যে রেডি করে আমি রেখেছি, শুধুমাত্র ফ্রিজে দেওয়ার অপেক্ষায় ছিলাম। তার সাথে সাথে আজকে দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, নতুন কিচেনের শোভাবর্ধন করবে এমন বেশ কিছু বাসন কোসন তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর খাওয়ার একবার খেতে ছিল। পাপা 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 গুড মর্নিং। উঠে পড়ো ওঠো শোনা, সকাল হয়ে গেছে, ওঠো। সারা রাত খালি এই লেপটাকে সরিয়ে দেবে গা থেকে, আর মাঝখানে শোয় পা দিয়ে দিয়ে ঠেলে ঠেলে পুরো সবাইকে সবার গা থেকে সরিয়ে দেবে। আর এখন নিশ্চিন্ত আরামসে ঘুমাচ্ছে। পাপা উঠে পড়ো সোনা বাচ্চা হয়ে যাও, সোনা বাচ্চা, একটা সোনা বাচ্চা হয়ে যাও। চা খাবে? চা আসো না, চা খাবে তুমি? আসো। এই 4 পিসেস কুকওয়্যার সেটের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একটা 24 সেন্টিমিটার ফ্রাই প্যান ও ক্যাসারল, যেটার একটাই কিন্তু লিড থাকছে কারণ দুটোর একই মাপ। আর তার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা 28 সেন্টিমিটার ডিপ ফ্রাই প্যান আর 16 সেন্টিমিটার সসপ্যান। এইগুলোর কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা মাপের লিড থাকছে। ফিনিশিং যতটা সুন্দর আর কাজেও কিন্তু ততটাই ভালো। আর এই কুকওয়্যার সেটগুলোতে বটম ফ্ল্যাট হওয়ার কারণে কিন্তু হিট চারিদিকে সমানভাবে যায়, তার ফলে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই সেটটা কিন্তু গ্যাস ওভেনে যেভাবে আমরা রান্না করতে পারি ঠিক সেইভাবে কিন্তু ইন্ডাকশন ওভেনেও আমরা খুব দ্রুত রান্নাটা কমপ্লিট করতে পারি। আর সত্যি বলতে এখন কিন্তু আমরা ভাবি যে ননস্টিক ইউজ করা কিন্তু খুবই ক্ষতিকর, কিন্তু এই আগারো ব্র্যান্ডের যে ননস্টিক আমার কাছে সেটটা দেখছো, এটা কিন্তু PFOA ফ্রি, যার ফলে কি ননস্টিক থেকে যে ক্ষতিকারক পদার্থ বা যে ক্ষতিটা হতে পারে সেটা কিন্তু এক্ষেত্রে হয় না। আর তার সাথে সাথে এটার যে গ্রানাইট ফিনিশিং রয়েছে, যার ফলে কিন্তু একদম মিনিমাম অয়েলে খুব তাড়াতাড়ি রান্না তো হবেই, এবং রান্না কিন্তু ততটাই টেস্টি হবে যতটা আমরা বেশি মাত্রায় তেল দিয়ে রান্না করলে হয়। আর এই যে হ্যান্ডেল দেখছো বা ধরার যে জায়গাগুলো থাকছে সেগুলো কিন্তু একদমই হিট প্রুফ, ও লিডের ওপরের অংশটাও কিন্তু হিট প্রুফ, যার ফলে কি হাত দিলে সেখানে গরম লাগা বা এরকম কিছু কিন্তু ফেস করতে হবে না। আর চারপাশের জায়গাটা দেখো কতটা সুন্দর, ভেতরে বেশ অনেকটা পরিমাণে জায়গা থাকার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়, এবং একসাথে প্রায় 4-5 জনের বিরিয়ানি কিন্তু এই বিরিয়ানি পটটাতে ইজিলি করতে পারো। তোমাদের সাথে অবশ্যই এই পটে আমি বিরিয়ানি রান্না করে রেসিপি শেয়ার করব। আর তার সাথে থাকছে যেটা 24 সেন্টিমিটার সস পট, সেটার মধ্যে আমি কি রান্না করে তোমাদের সাথে শেয়ার করব বলো তো? বিরিয়ানির সাথে যেটা যায় সেটা হচ্ছে চিকেন চাপ, সেই রেসিপিটা শেয়ার করব। কিন্তু আজকেও কিন্তু আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছি। সেই ব্রেকফাস্ট রেসিপিটা যতটা হেলদি হবে এবং ততটাই টেস্টি হবে। আর তোমরা অবশ্যই কিন্তু এই যে কুকওয়্যার সেটটা দেখালাম সেটা একবার তোমরা যদি তোমাদের কিচেনে প্রয়োজন হয় কিনে রাখতে পারো। সমস্ত চাহিদা এই সেটটাই তোমাদের পূরণ করে দেবে। তোমার বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে যায়, তারা তোমার এই কুকওয়্যার সেট দেখে সত্যি প্রশংসা না করে কিন্তু পারবে না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ননস্টিক যে কোনো কুকওয়্যার কিন্তু আমরা উডেন স্পুন দিয়ে রান্না করব। আর তার সাথে সাথে যখনই এটা ওয়াশ করব, যে স্পঞ্জ স্ক্রাব প্যাড থাকে যেটা আমি কিচেনে ইউজ করি, সেইটা দিয়েই কিন্তু ওয়াশ করতে হবে, তাহলে এটা দীর্ঘদিন ভালো থাকবে। শারীরিক যে ক্ষতি হওয়ার একটা ব্যাপার কাজ করে সেটাও কিন্তু একেবারেই হবে না। দীর্ঘদিন কিচেনে এই জিনিসটা তোমরা ইউজ করতে পারবে। তোমরা যদি কিনতে চাও, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই কিন্তু আগারো ব্র্যান্ডের এই কুকওয়্যার সেটটা তোমরা একবার ট্রাই করো। আমি বলবো যে তোমরা নিরাশ হবে না, আর তোমাদের রান্নাঘরের লুক তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। চলো, আজকে তোমাদের সাথে চা বানানোর রেসিপি তো শেয়ার করবোই, কারণ তোমরা অনেকেই আমার কাছে চা কিভাবে আমি বানাই সেটা জানতে চাও। তাই আমি আজকে ভাবলাম যে নতুন সেটটা যখন এসছে, আর গ্যাস তো গতকাল শেষ হয়ে গেছে, যারা গতকালের ব্লগ দেখেছো তারা জানো ইন্ডাকশান ছাড়া আমার গতি ছিল না। তাই হাজব্যান্ডও বললো চলো আজকে আমরা নতুন এই আগারো ব্র্যান্ডের যে সসপ্যান আছে সেখানেই আমাদের বিভিন্ন কিছু বানিয়ে খাওয়া। এই সকাল সকাল নতুন সসপ্যান বার করে তার মধ্যে ইলাইচি দেওয়া চা তো আমি বানিয়ে নিয়েছি। আর এর যে ফিনিশিং আর বাইরের আউটসাইডের যে ডিজাইনটা, সেটা আমি যতবার দেখছি ততবারই মোহিত হয়ে যাচ্ছি। কালার কম্বিনেশনটা তো জাস্ট ফাটাফাটি। তো চলো এবারে চা করে নিই। আর তার সাথে সাথে আর একটা কথাও বলে দিই,
আমি তো চা পাতা এখন নতুন একটা নিয়ে এসেছিলাম, যেটা আগের দিন শেয়ার করেছি। আর এটা হচ্ছে ব্রাউন সুগার। আমাকে যারা নতুন দেখে তারা জিজ্ঞেস করে যে তুমি এই ব্রাউন কালারের এটা চায়ের মধ্যে কি অ্যাড করো, তুমি কি চায়ের মশলা দাও? না, কোনো মশলা দিই না, আমি শুধুমাত্র এলাইচি দেওয়া চা খেতে পছন্দ করি, আদাও দিই না। কিন্তু তার মধ্যে যেটা দিই ব্রাউন কালারে যেটা দেখো সেটা হচ্ছে ব্রাউন সুগার। সাদা চিনিটা যত সম্ভব অ্যাভয়েড করি। জাস্ট দুদিন আগে আমি কমেন্ট পেয়েছি, পায়েল এবার তুমি তন্দুরি চায়ের রেসিপিটা তো দেখালে না। একদম ঠিক বলেছো, আমি নিজেই ভুলে গেছিলাম যে শীত তো প্রায় পড়েই নি এবার, যদিও হয়ে আসছে, কিন্তু তন্দুরি চা বা তন্দুর চা যেটা, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই দেখতে হবে মাটির ভাঁড় বা মাটির ওই যে খুঁড়ি যেগুলো, সেগুলো কোথায় পাওয়া যায়। তারপরে পাওয়া তো যাবে, কিন্তু ভালো দেখে কিনতে হবে, মজবুত দেখে। তো সেগুলো জোগাড় করে তারপর অবশ্যই তন্দুর চাটা তোমাদের সাথে শেয়ার করব। সবথেকে ভালো হবে যদি ছাদে একদম চুলা তৈরি করে সেখানে মানে যে মাটির ভাঁড়টা থাকে সেটাকে তন্দুর করে চা বানানো, তাহলে সেই সোদা সোদা গন্ধটা না সত্যি বলছি আসে। আর এর পরের বছর তো অবশ্যই আমি ছাদে সেইভাবেই শেয়ার করব তোমাদের সাথে বিভিন্ন ধরনের রেসিপি। আর আজকে যে সবথেকে টেস্টি হেলদি রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু আগারোর যে ফ্রাই প্যানটা পেয়েছি সেটাতে। তো এখানে ওটস নিয়ে নিয়েছি, নর্মাল ওটস, রোল্ড ওটস নয়, যে নর্মাল ওটসগুলো আমরা খাই ঘরে সেইটা নিয়ে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণে নেব, কারণ আমাদের 3 জনের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি, তো সেই জন্য এখানে বেশ অনেকটা পরিমাণে ওটস নিয়ে এটাকে কিন্তু গুঁড়ো করে নেব, মানে আটার মতন বানিয়ে নেব। যারা ডায়েট করো তারা কিন্তু এই চিলাটা খুব ইজিলি কিন্তু খেতে পারো। যখন আমি ডায়েট করতাম তখন প্রায় খেতাম ওটসের এই ধরনের রেসিপিগুলো। আর এখানে গুঁড়ো করে নিয়েছি ওটস একদম আটার মতন। তার সাথে এখানে কিছু সবজি দেবো, তোমরা চাইলে অনেক কিছু দিতে পারো, এখন তো সবজির একদম সমাহার পুরো বাজার জুড়ে। ব্রকলি, ছোট ছোট ক্যাপসিকাম কুচি করে, সেই সমস্ত কিছু দিতে পারো। আপাতত আমি এখানে দুটো জিনিস অ্যাড করছি, একটা হচ্ছে গাজর, যেটা গ্রেট করে আমি দিই। আর যে কোনো খাবারে আমি এরকম ধরনের মানে গাজর বা বিট গ্রেট করে দিতে পছন্দ করি, কারণ শীতকালে এগুলো একদম টাটকা পাওয়া যায়, তো এগুলো যত আমরা কনজিউম করব সেটাই আমাদের শরীরের জন্য ভালো হবে। আপাতত এখানে নিয়ে নিলাম গাজর আর বিট, একটা ছোট্ট বিট ছিল ফ্রিজে, সেটাকে গ্রেট করে নিলাম। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি, একদম 2 কোয়া, আর তার সাথে অল্প 1 কুচি মতন আদা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে গ্রেট করে মিশিয়ে নিলাম। এর সাথে এবার অ্যাড করব হচ্ছে যে ওটসের গুঁড়োটা করে রেখেছি সেটা। এবার ওটস অনেক সময় না বাইন্ডিং ঠিক মতন হতে চায় না, তো সেই জন্য আমি এখানে দেখো একদমই ধরো এই 2-3 চামচ মতন আটা ইউজ করছি। হ্যাঁ, ময়দা একেবারেই দেবো না, 2-3 চামচ মতন আটা দিয়ে দিয়েছি। চাইলে এটা নাও দিতে পারো, কারণ আমি যেই ফ্রাই প্যানটা এখন ইউজ করব সেখানে খুব ইজিলি উঠে যাবে। যদি তোমাদের কাছে ননস্টিক না থাকে সেক্ষেত্রে আমি তোমাদের এই জিনিসটা শেয়ার করলাম। এর সাথে 2টো ডিম দেব, যাতে যেরকম প্যানকেক হয় বা চিলা হয় সেরকম করে করবার জন্য। এর সাথে যদি তোমরা ডিম না দিতে চাও তাহলে এখানে তোমরা টক দই ইউজ করতে পারো। আর কিছুটা সুজির গুঁড়ো, যারা আটা ইউজ করতে চাইবে না তারা সুজির গুঁড়ো, ওটসের গুঁড়ো, টক দই, এই 3টে দিয়েও কিন্তু সেম প্রসেসে করতে পারো। আর আমি যেভাবে করছি সেটা করে খেয়ে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা না দিলেও হয়, একদম সামান্য দিয়েছি। চিনিটা না দিলেও হয় এই কারণেই বললাম, বিট গাজর অলরেডি একটু মিষ্টি মিষ্টি, তাও একটা সুন্দর টেস্ট আনবার জন্য নুন চিনির ব্যালেন্সটা থাকাটা খুব জরুরি। আর ব্রাউন সুগার, অবশ্যই আমি ব্রাউন সুগার ইউজ করেছি এখানে। এখন প্রথমে এটাকে খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব। প্রথমেই যদি জলটা দিয়ে দিই একবারে, তাহলে কিন্তু এখানে লাম্পস ক্রিয়েট হতে পারে। আর প্রথমে একটু ঘন করেই আমি বানাবো 2টো চিলা, যাতে আশিস খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারে, তো সেই জন্য অল্প অল্প জল দিয়েছি। তোমরা চাইলে এটাকে কিন্তু আরও একদম পাতলা করেও বানাতে পারো। আমি 2টো জিনিসই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি।
প্রথমে একটা দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা কথা বলি, এটা কিন্তু টিফিন রেসিপি হিসেবেও বাচ্চাদের দিতে পারো, কারণ ঠান্ডা হলেও কিন্তু এটা খেতে একেবারেই খারাপ লাগবে না, বেশ ভালো লাগবে খেতে, তার সাথে সাথে একদম সফটও থাকবে। এরপরে যেটা আমি দিলাম সেটা কিন্তু একদম অয়েল ফ্রি দিয়েছি, মানে কোনো তেল এখানে আমি অ্যাড করিনি, তোমরা হয়তো প্রথমেই দেখলে। এটা কিন্তু তেল ছাড়াও করা যেতে পারে, একদম সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। তো দেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রেখেছিলাম। আর একটা কথা বলি, ননস্টিক প্যান সবসময়ের জন্যই কিন্তু উডেন স্টিক ব্যবহার করাই ভালো, না হলে এই যে কোটিংটা থাকে সেটা কিন্তু উঠে যেতে পারে। এছাড়াও যখন আমরা এটা ওয়াশ করব, যেরকম স্পঞ্জ স্ক্রাব আমি এমনি বাসনের ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক সেই ধরনের স্পঞ্জ স্ক্রাব দিয়ে কিন্তু এগুলো পরিষ্কার করতে হয়। তাতে দীর্ঘদিন জিনিস চলে এবং তাতে কোনো ক্ষতি হয় না, যতক্ষণ এর ভালো কোটিংটা আছে এবং সেটা যেন PFOA ফ্রি হয় সেটা দেখে কিনলে কিন্তু ননস্টিক বাসনে ইউজ করা, মানে ননস্টিক বাসন ইউজ করা কোনো খারাপ কিছু নয়। এরকম একটা নন অয়েলি ননস্টিক বাসন বা একটা দুটো থাকাটা কিন্তু এখন কিচেনে খুবই প্রয়োজন, কারণ আমরা সবাই কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষজন চেষ্টা করি যতটা সম্ভব কম তেলে খাওয়া দাওয়া করতে। তো এদিকে আয়ুষ্মানকে দিয়ে দেবো, আশিস ওখানে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি বসবো, আমি আর মা আসবে, মাকেও টেস্ট করাবো, তোমরা মায়ের মুখেই শোনো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খাওয়ার একবার খেতে নেই, ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। বিট গাজর টাজর দিয়ে বানানো, ওটসের গুঁড়ো। আর আমি বললামই তোমাদের যে 24 ঘন্টা হাতে জানো তো সময় ছিল কেকটা রেডি করবার জন্য পুরোপুরি। আর যে অর্ডার দিয়েছে সে খুব কাছেরই, তার বান্ধবীর বার্থডের জন্য। তো আমি বলেই দিয়েছিলাম আমি কিন্তু একেবারেই পটু নয়, বলতে গেলে এটা ফার্স্ট অর্ডার। আর এইগুলো সেই মেয়মরে থেকে যখন আয়ুষ্মানের কেক আসে বা কারোর জন্মদিনের কেক আসে, এই উডেন বোর্ডগুলো আমি ফেলি না, ভালো করে ধুয়ে রেখে দিই। এগুলোই কিন্তু রিইউজ করা যায়। তুমি যদি এমনি কাউকে গিফটও করো না, যে নিজে এক্সপেরিমেন্ট করলে গিফট করলে, সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারো। তো 24 ঘন্টার মধ্যেই আমি কেকটা রেডি করেছিলাম। প্রথমে বেস তৈরি করে নিয়েছিলাম। বেস তৈরি করার আমি রেসিপি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি, সেম প্রসেসে করেছিলাম। এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি, ফ্রিজে সবসময় আমার মানে ক্রিমটা থাকেই, কারণ এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করিয়েই থাকি আমি। তো সেই ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নিয়েছিলাম। তো 24 ঘন্টা হাতে থাকলেও কেক যতক্ষণ তুমি, বিশেষ করে ক্রিম রেডি হয়ে যাওয়ার পর তুমি যতক্ষণ ফ্রিজে রাখতে পারবে, কেক তত ভালো থাকবে। তো আমি এই যে কেকটা মোটামুটি আমি 7-8 ঘন্টা পেয়েছিলাম ফ্রিজে রাখবার জন্য। মানে ক্রিমটা সেট হওয়াটা খুব দরকার। ফ্লেভার বলতে এখানে পাইনঅ্যাপেল ফ্লেভার ছিল, তো আমি একটু ইয়েলো কালার দিয়েছিলাম আর তার সাথে পাইনঅ্যাপেল ফ্লেভার দিয়েছিলাম। বিশ্বাস করবে না, আমি ওনাদের তো বলেই দিয়েছিলাম যে দেখো আমি কিন্তু পুরোপুরি এখনও পর্যন্ত সেই প্রফেশনালদের মতন করতে পারি না, আমার কাছে এত জিনিসপত্র আছে, মানে ক্রিমের ডিজাইন করবার জন্য যে নজলগুলো প্রয়োজন হয় প্রত্যেকটা ডিজাইনের আমার কাছে নেই, আমার কাছে একটাই আছে। বললো যে যা আছে সেটা দিয়ে যেন করি, কারণ আমি এর আগে কেক বানিয়ে তাদেরকে খাইয়েছিলাম, তারা নিজেরাই এত খেয়ে খুশি হয়েছিল এবং এত টেস্টি লেগেছিল, এই বিশেষ করে পেস্ট্রি আর কি। তখনই আমাকে বলেছিল যে একবার কিন্তু আমাদের করে খাওয়াতে হবে। কিন্তু এবার তারা একবার অর্ডার নিয়ে এসে হাজির যে তাদের ইমিডিয়েটলি একটা কেক লাগবে, আর ডিমান্ডটাও এরকমই কিছু একটা ছিল। তো ভাবলাম চলো, সবসময় মানে রিফিউজ করে তো লাভ নেই, যদি আমি করতে চাই আমাকে কাঁচা হাত দিয়েই, সবারই একদিন হাতটা কাঁচাই থাকে, তারপর করতে করতে এবং বুঝতে পারে যে কোনটা কি কিনতে হবে, কোনটা কি লাগবে। যেমন আমি এখানে সুগার সিরাপ নিয়ে নিয়েছি, মানে জলের মধ্যে চিনি গুলে নিয়েছিলাম, এইটা কিন্তু মাস্ট, না হলে কিন্তু পরে যে মানে রুঠো হয়ে যাবে কেকটা, গলায় আটকাবে। তাই সুগার সিরাপ আমি অল্প করে বুলিয়ে এখানে যে বেসে যে ক্রিমগুলো প্রয়োজন সেগুলো মাঝখানে মাঝখানে দিয়েছি। কোনো অ্যাঙ্গেল থেকে এতটুকু কার্পণ্য করিনি, যেরকম সাধারণত হয় বাইরে যেরকম ধরনের ক্রিম আমরা খেয়ে থাকি, তার থেকে কিন্তু হোম বেকাররা যে ধরনের ক্রিম রেডি করে সেটা অনেক বেশি টেস্টি। যারা এখন বাইরের বিভিন্ন দোকানের ক্রিম কেক খাওয়া ছেড়ে, মানে পেস্ট্রি খাওয়া ছেড়ে হোম বেকারদের কেক খেয়েছে, তারা জানে যে তাদের কেকটা কতটা অন্যরকম খেতে হয়। আর আমি যখন চকলেট কেকও ঘরের জন্য বানাই বা ব্রাউনি বানাই, আমি কিন্তু শুধুমাত্র কোকো পাউডার দিই না, কারণ কোকো পাউডারে কিন্তু কোনো চকলেট ফ্লেভার আসে না। আমি তার সাথে ডাইরেক্ট কিন্তু কম্পাউন্ড যে চকলেট সেটা ইউজ করি। কম্পাউন্ড চকলেট ইউজ করলে তার মধ্যে যে ক্যাডবেরি ফ্লেভার সেটা আসে।
তো এক্ষেত্রেও তাই আমি এখানে কোনো ফ্লেভার বা কোনো ক্রিম দিতে এতটুকু কার্পণ্য করিনি। 3টে লেয়ার নিয়েছি। এখানে একটা কথা বলি, যারা ঘরে একবার ট্রাই করতে চাইছো, প্রথমে যে উঁচু অংশটা থাকে না, যদিও এবারের কেকটা তো তোমরা দেখলে না একটু উঁচু হয়েছে না ফেটে গেছে কোথাও থেকে, ওই করতে করতে আমি শিখে গেছি। তো যেটাও ওপরের অংশটা যে একটা মানে উঁচু মতন হালকা থাকে, সেটাকে কেটে নিচে দিয়ে দেবে, আর ফ্ল্যাট অংশটা ওপরে দেবে। এটা আমাদের ম্যাম শিখিয়েছিল। তো সেই থেকে আমি যখন থেকে করি এখন আর কোনো সমস্যা হয় না। তো প্রথমে একটা বেস তৈরি করে নিয়েছিলাম, তারপরে হালকা করে ক্রিম দিয়ে প্রথমে কিন্তু একটা লেয়ার দিতে হয়, তারপরে তুমি কেকের যে ডিজাইনটা বা কেকটাকে যেভাবে মোটা করে ক্রিমের লেয়ার দেবে সেটা করতে হবে। তো এখানে আমি দেখো খুবই অপটু হাতে এবং মানে কোনো রকম সরঞ্জাম ছাড়াই আমি তাদের জন্য কেকটা রেডি করে দিতে পেরেছিলাম। এবং মনে হয় এটা হচ্ছে, হ্যাঁ, আমার কাছে এটা ফার্স্ট অর্ডার। এবং প্রাইসটা না হয় নাইবা এখন বললাম, যখন একদম আমি প্রফেশনাল হয়ে যাব তখনই প্রাইস বলবো। কিন্তু তারা ফোন করে আমাকে রিভিউ দিয়েছে ওই দিন কেক কাটার পর যে এত ভালো হয়েছে। কারণ আমি বারবার বলেছিলাম, আমি নিতেই চাইনি এবং আমি বলেইছিলাম যে আমি কিন্তু পারি না প্রফেশনালদের মতন। তারপরেও যে ভরসা করে আমাকে বলেছে কেক বানিয়ে দিতে, তো আমি আর কোনো রকমভাবে দুবার আর চিন্তা করিনি, নিজেই পুরোপুরি রেডি করবার একটা চেষ্টা করছিলাম। তো এটাকে খুব ভালোভাবে একটা লেয়ার দিয়েছি। আর আমার কাছে ওই যে সাইডে যে একটা ডিজাইন দেখছো, তো ওটা ভালোভাবে এখানে বোঝা যাচ্ছে না আমার কাছে, কিন্তু সেইটার মানে সেগুলো আছে, ছোট ছোট এরকম স্কেল টাইপের হয়, ওগুলো কিনেছিলাম আমি। আর এই যে নজলটা আছে, এই একটা নজল দিয়েই আমি ডিজাইন সব কিছু করবার চেষ্টা করেছি। হ্যাঁ, চেরি, তারপর চকো চিপস, এগুলো আমার কাছে ছিল। আরও কিছু ছোট ছোট জিনিসপত্র কিনতে হবে, কারণ আমি যতক্ষণ এগুলো বানিয়ে শো করব ততক্ষণ কিন্তু মানুষের কাছে যাবে না, আর নিজের হাতটাও কাঁচা থাকবে। তো সেই জন্য যেরকম ইউটিউবে এসেছিলাম অনেক কিছু পড়াশোনা করে, সেরকমই বেকিং যখন শিখবো বা করবো ভেবেছি, তখন সেই বিষয়ে আমাকে অনেক পড়াশোনা করতে হবে, অনেক জিনিস নষ্ট হবে, অনেক এক্সপেরিমেন্ট করতে হবে, তারপরে হয়তো আমি এই জায়গায় যেতে যেতে মোটামুটি বছরখানেক তো লাগবেই। তো সেই সময়টা দেব। সবাই বলছিল যে প্রথম হলেও জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছে দেখতে। তো এই যে কেকটা মোটামুটি এখানে রেডি হয়ে গেছে। যতটা পেরেছি আমার ওই একটা নজল দিয়ে আলাদা আলাদাভাবে ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি আর কি। এখন এটাকে পুরো ফ্রিজে রেখে দিয়েছিলাম যতক্ষণ না তারা এসেছিল নিয়ে যাওয়ার জন্য। আর বক্সটাও আমি আগের থেকে নিয়ে রেখেছিলাম। এই যে এটা নিতে এসছে পরের দিন, তো সেটা তোমাদের একদম সেট হয়ে গেছে এই সময়, এটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবার ইচ্ছা আছে, সাথে থেকো। আর আমি বিভিন্ন ধরনের আইডিয়া দেবো কীভাবে বিজনেস এগোনো যায়। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, সায়োনারা।